আসসালামু আলাইকুম। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র এক কোয়েশ্চন ঢাকা বোর্ড ২০২০। দেখো আমি লিখে রাখছি এই জায়গায় এক কোয়েশ্চন ফর এসএসসি ঢাকা বোর্ড ২০২০। এটা হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন। এখন দেখো তোমাদেরকে আমি প্রথমত করিয়ে দেব এই জায়গায় আমাদের ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে কিন্তু প্রথম অংশ দেওয়া থাকে আর পরের অংশটা পূরণ করতে হয়। এখন আমাদের এই ক্ষেত্রে এ নাম্বার আর ই নাম্বার এই দুইটা আমি তোমাদেরকে আগে করিয়ে দেব। কেন? দেখো এ নাম্বারটা আছে লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। এখন আমাদের এই জায়গায় আর ই নাম্বারটা দেখো হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। আমাদের ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শেল উই বসে অথবা উইল ইউ বসে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? যদি একটা সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকে, ভার্ব মানে ক্রিয়া, ভার্ব থাকলে আমরা বুঝি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ভার্বের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে এই লেটস থাকলে চোখ বন্ধ করে আমাদের শ্যাল উই হয়। এই যে এটা এস এইচ এ ডাবল এল শ্যাল উই। ঠিক আছে। আর ই নাম্বারটা আমি কেন বলছি করাবো এ আর ই, কারণ ই নাম্বারটা দেখো হ্যাভ হ্যাভ অর্থ কি আছে, হ্যাভ একটা ভার্ব। এই হ্যাভ এই ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে উইল ইউ, ডব্লিউ আই ডাবল এল উইল ইউ। এটাকে এইভাবে লেখা যায় যে এইভাবে, অথবা এটা এভাবে লেখা যায় ডব্লিউ ও এন টি ওন্ট ইউ উইল ইউ অথবা ওন্ট ইউ লেখা যায়। এটাকে লেখা যায় কি উইল ইউ অথবা ওন্ট ইউ। এ আর ই এই দুইটা বোঝার ক্ষেত্রে আমাদের প্রথমত বুঝতে হবে একটা সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকলেই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা বুঝছি একটা সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের দুইটা জিনিস বসে সব সময়, হয়তো শ্যাল উই অথবা উইল ইউ। এখন আমরা কখন শ্যাল উই বসাবো আর কখন উইল ইউ বসাবো এটা বুঝতে হবে। এখন যদি আমাদের ভার্বটা লেটস হয়, এই যে লেটস এল ই টি লেট পরে উপরে কমা এস লেটস, এটা কিন্তু আমাদের এই লেটাস, এই লেট আস, এই লেট আস হচ্ছে পূর্ণরূপ আর এই লেট আসের সংক্ষিপ্ত হচ্ছে লেটস। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে আমাদের যদি প্রথমে লেটাস বা লেটস অর্থাৎ এই পূর্ণরূপ বা সংক্ষিপ্ত রূপ যেটাই থাকুক এটা থাকলে ডাইরেক্ট হবে আমাদের শ্যাল উই। আর এই দুইটা বাদে যত ভার্ব আছে পৃথিবীতে সব ভার্ব যদি প্রথমে বসে তাহলে হবে আমাদের উইল ইউ। এখন যদি এই জায়গায় হ্যাভ অর্থ থাকা বা আছে, হ্যাভ এর পরিবর্তে যদি এই জায়গায় শুধু লেট হইতো এল ই টি লেট, যদি জায়গায় শুধু লেট হইতো তাহলে এই জায়গায় আমাদের উইল ইউ হইতো। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে প্রথমত বাক্যের শুরুতে যদি আমরা ভার্ব দেখি তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ওই ভার্বটা যদি লেটস বা লেট আস হয় তাহলে আমাদের হবে শেল উই। আর যদি আমাদের এই লেটস বা লেটাস এই দুইটা বাদে যে কোনো ভার্ব হয়, যেমন লেট বা হ্যাভ বা যে কোনো ভার্ব হয় তাহলে হবে উইল ইউ অথবা এটাকে লেখা যায় ওন্ট ইউ। তুমি উইল ইউ লেখছো আরেকজনে ওন্ট ইউ লেখছো তারটা ভুল এমন না, এটা উইল ইউ লেখা যায় ওন্ট ইউ লেখা যায়। আর আমি যদি বাংলা অর্থটা বলি তাহলে লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, চলো খামারের বাইরে আমরা হেঁটে আসি। আর উত্তর হচ্ছে শ্যাল উই। আমি বলছি লেটস বা লেটাস এই দুইটা থাকলে আমাদের শ্যাল উই। আর এই দুইটা মানে এই দুইটা বাদে যাই বসুক যত ধরনের ভার্ব বসুক ওই ক্ষেত্রে উইল ইউ। যেমন হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, মানে হ্যাভ এ ট্রাই একটা চেষ্টা করা যাক টু ফর্ম মানে গঠন করতে দিস হ্যাবিট এই অভ্যাসটা অফ মর্নিং ওয়াক মানে সকালে হাঁটা, অর্থাৎ সকালে হাঁটার অভ্যাসটা আমাদের গড়ে ওঠা যাক এরকম। তাহলে এই দুইটা আশা করি তোমরা বুঝছো ইম্পারেটিভ সেন্টেন্স যদি এক কোয়েশ্চেন আসে তাহলে কিভাবে করবা। যদি লেট আস বা লেটস এইটা প্রথমে হয় তাহলে ডাইরেক্ট শ্যাল উই। আর এই লেটস বা লেটাস এইগুলা বাদে মানে এই দুইটা বাদে যে কোনো ভার্ব বসলে হবে কি উইল ইউ বা ওন্ট ইউ। তারপরে বি নাম্বারটা দেখো, বি নাম্বার হচ্ছে আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আই মানে আমি, এম ইন দ্য হ্যাবিট মানে একটা অভ্যাসের মধ্যে আছি, অফ ওয়াকিং মানে হাঁটতে, এভরি মর্নিং মানে প্রত্যেক সকালে, মানে আমি প্রত্যেক সকালে হাঁটার একটা অভ্যাসে আছি। তাহলে আমাদের এ আর ই এ দুইটা তো মুখস্থ, এ দুইটা হচ্ছে মুখস্থ। আমাদের মুখস্থ কি যে লেটস বা লেটাস এইটা থাকলে আমরা কি শ্যাল উই বসাই, আর এ দুইটা বাদে যে কোনো ভার্ব থাকলে আমরা কি উইল ইউ বসাই। কিন্তু আর বি নাম্বার যেটার ক্ষেত্রে আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব এই জায়গায় কি আছে, এটা আমাদের এম আছে, এম। এখন ট্যাগ কোশ্চেনের মধ্যে কিন্তু এম লেখা হয় না, এম এর পরিবর্তে লেখা হয় আর, এই যে এই আর ই আর। তারপরে এই বাক্যটা যদি আমাদের হাবোধক হয়
তাহলে এই জায়গায় হবে নাবোধক। আর এই জায়গায় যদি হয় নাবোধক তাহলে এই জায়গায় হবে হাবোধক। হাবোধক মানে কি অ্যাফার্মেটিভ আর নাবোধক মানে কি নেগেটিভ। তোমরা খুব সহজেই বুঝবা যদি বাক্যের মধ্যে নো বা নট থাকে তাহলে বুঝবা এটা নাবোধক। আর যদি নো বা নট না থাকে তাহলে এটা কি হাবোধক। এখন দেখো এই পুরা বাক্যের মধ্যে কিন্তু নো বা নট নেই। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। কোন জায়গায় কিন্তু নো নাই বা নট নাই মানে এটা হাবোধক আছে। তারপর উত্তরটা কিভাবে লিখতে হবে? নাবোধক। আমাদের নট লিখতে হবে। এন কমা টি। এখন এই জায়গায় খেয়াল রাখতে হবে তোমরা এই জায়গায় যে আর লিখবে এইভাবে এইভাবে আর লেখার পরে এই নটটা কিন্তু এরকম এই আর থেকে ফাঁকা করে লিখতে পারবা না, একসাথে লিখতে হবে। এই যেরকম আর নট একসাথে। আবার এই নট এই নটের কিন্তু এটা কিন্তু পূর্ণ রূপ আর এই নট হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তোমাদের কিন্তু এই জায়গায় সংক্ষিপ্ত রূপ লিখতে হবে, মনে রাখতে হবে। এই নটের এই নটটা এই আর এর সাথে লিখতে হবে, আবার এটা পূর্ণরূপ না সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। ঠিক আছে? তাহলে আর নট। তারপরে হচ্ছে আমাদের যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের প্রোনাউন। এখন সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এর প্রোনাউন হবে আই। তাহলে এটা হচ্ছে আর নট আই বা আরেন্ট আই, এটাকে বলে আর নট বা একসাথে বললে হচ্ছে আরেন্ট আই, এটা হচ্ছে উত্তর। একইভাবে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব হচ্ছে এম। এখন ট্যাগ কোশ্চেনে এম লেখা হয় না, এম এর পরিবর্তে লেখা হয় আর, এই যে আর। তারপর এটা ছিল হাবুদক, এই জন্য আমাদের নাবুদক করতে হবে আর নাবুদক করা হয় নট এনে, এই যে নট। এখন নট লিখতে হয় একসাথে, একসাথে লিখছি। আর এটা লিখতে হয় সংক্ষিপ্ত রূপে, সংক্ষিপ্ত রূপ লিখছি। তারপর যে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট ছিল আই, এটার প্রোনাউন হবে আই। তাহলে উত্তর হচ্ছে আরেন্ট আই। তারপরে সি নাম্বারটা দেখো, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। মর্নিং মানে কি সকাল, এন্টারটেইনস মানে বিনোদন দেয়, আস মানে আমাদেরকে, উইথ মানে সাথে, ফ্রেশ এয়ার মানে সতেজ আবহাওয়া বা সতেজ বাতাস দিয়ে। তাহলে মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার মানে সকাল আমাদেরকে বিনোদন দেয় সতেজ বাতাসের সাথে। তাহলে এখন আমাদের কি করতে হবে? প্রথমত আমরা কি জানি অক্সিলারি ভার্ব বসবে। এখন অক্সিলারি ভার্ব দেখো এটা কিন্তু অক্সিলারি ভার্ব নেই। এখন যদি একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস বসতে পারে, একটা হচ্ছে ডু, ডাজ, ডিড, এই তিনটা বসতে পারে। ঠিক আছে? অক্সিলারি ভার্ব না থাকলে কি ডু, ডাজ, ডিড এই তিনটা বসতে পারে। এই তিনটা থেকে যদি আমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে বসে ডিড। এখন আর যদি আমাদের প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বসে ডু অথবা ডাজ। এখন আমাদের ভার্বটা দেখতে হবে যে এটা হচ্ছে মেইন ভার্ব, এন্টারটেইন মানে বিনোদন দেওয়া। এখন এইটা কিন্তু আমি কি বলছি, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বসবে ডিড, আর পাস্ট টেন্সে না থাকলে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে ডাজ অথবা ডু। এখন আমরা দেখি এন্টারটেইনস এটা কিন্তু আমাদের পাস্ট টেন্স না। এই এন্টারটেইন এই যে দেখো ই এন টি ই আর টি এ আই এন ইডি, যদি ইডি থাকতো মানে এন্টারটেইন বিনোদন দিয়েছিল যে ইডি, যদি ইডি থাকতো তাহলে আমরা বুঝতাম এটা পাস্ট টেন্স। এটা কিন্তু ইডি নেই মানে পাস্ট টেন্স না। এর মানে আমরা বুঝছি এই জায়গায় কি ডিড হবে না, হয় ডু বসবে অথবা ডাজ বসবে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন আমরা জানি ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ বসে। দেখো মেইন ভার্ব এই যে এস, এস কিন্তু মেইন ভার্বের সাথে নেই, এই যে এস মেইন ভার্ব কিন্তু এইটা এন্টারটেইন, কিন্তু এই জায়গায় যে এস আছে এই যে দেখো এস। এখন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমাদের ডাজ বসে। ঠিক আছে? আর এস বা ইএস না থাকলে ডু বসে। এখন যেহেতু আমাদের এই জায়গায় এস বা ইএস আছে মানে এস আছে এই জন্য আমাদের এই জায়গায় হবে ডাজ। বুঝছো? আমরা কি জানি এই মেইন ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডিড বসবে, ডাইরেক্ট ডিড। আর যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু অথবা ডাজ। এখন কখন ডু? যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে না। আর যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে তখন ডাজ। ঠিক আছে? তাহলে আমরা প্রথমত অক্সিলারি ভার্ব বসাতে বসাইলাম। তারপরে নিয়ম কি ছিল? যদি বাক্যটা হাবোধক হয় তাহলে এই জায়গায় একটা নট আনতে হবে। আর যদি নাবোধক হয় তাহলে নট আনতে হবে না। এখন দেখো তো এই জায়গায় মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, এটা কিন্তু কি একটা হাবোধক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই জায়গায় কি নো বা নট আছে? আমরা একটা সেন্টেন্সের মধ্যে নো অথবা নট এইগুলা দেখে বুঝি যে এটা কি নেগেটিভ সেন্টেন্স কিনা। এই জায়গায় কিন্তু নো বা নট নেই, এর মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের নটটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে? নটটা লিখতে হবে এই ডাজের সাথে আর লিখতে হবে সংক্ষিপ্ত রূপে। মনে রাখতে হবে আমি আগেই বলছিলাম সংক্ষিপ্ত রূপে লিখতে হবে আর এই অক্সিলারি ভার্বের সাথে একসাথে লিখতে হবে। তার প্রথমত অক্সিলারি ভার্ব, তারপরে এটা যেহেতু হাবোধক এই জন্য নট আসলো নাবোধক করার জন্য। আর এটা লিখতে হবে সংক্ষিপ্ত ফর্মে অক্সিলারি ভার্বের সাথে, এটা হবে ডাজ নট বা এটা একসাথে বলা হয় ডাজেন্ট। তারপরে কি? তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন রূপ। তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের এই জায়গায় মর্নিং মানে সকাল, এই সকালটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সকাল এটা একটা বস্তুবাচক নাম, এটার প্রোনাউন রূপ হবে ইট। বুঝছো? আবার কেউ বলো না আজ কিন্তু সাবজেক্ট না।
আমাদের সাবজেক্ট হচ্ছে এইটা যে সকাল আমাদেরকে বিনোদন দেয় বাতাসের সাথে। তাহলে সকাল, সকালের কথা বলতেছে, তাহলে সকাল হচ্ছে আমাদের এই জায়গায় সাবজেক্ট। তাহলে সকাল এটা হচ্ছে একটা বস্তুবাচক নাম, এটা শব্দ। আর এটার প্রোনাউন রূপ হবে ইট, মানে এটি। তাহলে পরেরটা দেখো, ডি নাম্বার, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। তাহলে নো ওয়ান মানে কারো, শুড মানে উচিত, মিস মানে মিস করা, দ্য অপরচুনিটিস মানে সুযোগ। তাহলে নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি মানে কারোই উচিত হবে না এই সুযোগটা হারানোর বা এই সুযোগটা মিস করার। তাহলে প্রথমত এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব দেখো, এই জায়গায় শুড আছে, শুড লেখো, SHOULD, শুড। তারপরে হচ্ছে এই জায়গায় আমাদের কি, আমরা জানি অক্সিলারি ভার্ব বসানোর পরে আমাদের যদি এই জায়গায় বাক্যটা অ্যাফার্মেটিভ মানে হাবোধক হয়, তাহলে আমরা এই জায়গায় একটা নট যুক্ত করি। আর যদি নাবোধক হয় তাহলে কিন্তু আমরা নট যুক্ত করি না। এখন দেখো এই জায়গায় কিন্তু এই যে নো আছে, এর মানে এটা নেগেটিভ সেন্টেন্সে আছে যে নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটিস, কারোই উচিত হবে না এই সুযোগটা মিস করার। দেখো বাক্যের মধ্যে কিন্তু না আছে, কারোই উচিত হবে না এই সুযোগটা মিস করার। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য। এই জন্য আমাদের এই জায়গায় আর কি নট আসবে না, মানে উত্তরটা আমাদের হাবোধক হবে। এই জন্য নট আর লিখতে হবে না। তারপর হচ্ছে নো ওয়ান, এই নো ওয়ান হচ্ছে কারোই, মানে কারোই, তাহলে এটার প্রোনাউন রূপ কি হবে, দে। বুঝছো, নো ওয়ান, এই নো ওয়ানের প্রোনাউন রূপ হচ্ছে দে। এখন কেন নট এই জায়গায় আসে নাই, কারণ আমরা জানি যদি এই জায়গায় আমাদের আবোধক বাক্য থাকে তাহলে আমরা এই জায়গায় নাবোধক করি। এই জায়গায় যদি আমাদের নাবোধক আগে থেকেই থাকে তাহলে এই জায়গায় আমাদের হবে হাবোধক। যেহেতু এই জায়গায় নো আছে, নো দেখে আমরা বুঝলাম যে এটা নাবোধক, তাহলে আমাদের উত্তরটা হবে হাবোধক। ঠিক আছে, প্রথম অংশটা যে অংশে থাকবে মানে যেইভাবে থাকবে এটার বিপরীত হবে ওইটা। আবোধক হলে নাবোধক, আর নাবোধক হলে হাবোধক। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব ছিল শুড, আর যেহেতু এটা নাবোধক সেন্টেন্স এই জন্য এই জায়গায় নট যুক্ত হয়নি। তারপর হচ্ছে নো ওয়ানের প্রোনাউন রূপ হচ্ছে দে, এই যে হচ্ছে দে। তাহলে আশা করি তোমাদের নবম দশম শ্রেণীদের যদি এই ঢাকা বোর্ড 2020 যদি এটা তোমাদের পরীক্ষা আসে তাহলে তোমরা এটা করতে পারবা।